প্রথম কাজটা হচ্ছে আমরা যদি ফ্যাসিজম মোকাবেলা করতে চাই, আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের স্মৃতিতে সবসময় ফ্যাসিজম কতটা ভয়ঙ্কর ছিল এবং গণবিরোধী ছিল সেটাকে সবসময় জাগরুক রাখা আমাদের স্মৃতিতে। এই জন্য আমাদের এই আয়োজন, আমরা আমাদের মন্ত্রণালয়ে আরো কাজ করতেছি। আমরা জুলাই আগস্ট অভ্যুত্থান নিয়ে ফিল্মের দিকে ফিল্মের কাজ করতেছি, শর্ট ফিল্ম ডকুমেন্টারি কাজ করতেছি। তো মূলত ফ্যাসিজম প্রত্যেকটা মানুষের জীবনে, যেটা আমাদের সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, বা যেটা সবার জীবনের বাস্তবতার ভিতর দিয়ে একটা তার নিজস্ব এবং তার ফ্যামিলির একটা মেমোরি আছে। আর এটা আমাদের জনগোষ্ঠী আকারে বাংলাদেশের জনগণের একটা কালেকটিভ মেমোরি। এই ব্যক্তিগত এবং কালেকটিভ সামষ্টিক এই যে স্মৃতি, এটা যদি আমরা জারি না রাখি, অথবা আমরা যদি নিজেদের আলোচনার ভিতরে না রাখি, তাহলে একদিন দেখা যাবে যে এই যে কালো অধ্যায়ের কথা আমরা সবাই বলতেছি, এটা আমাদের কাছে অনেক নর্মাল মনে হবে। এবং এটাকে অনেকগুলো যেটা উনি বললেন মাহমুদুর রহমান, যে শেখ মুজিবুর রহমানের 72 থেকে 75 আর শেখ হাসিনার 2009 থেকে 2024, এই দুটা শাসনামলকে বাংলাদেশের অন্য কোনো শাসনামলের সাথে আসলে তুলনা করাটা খুবই আমার কাছে মনে হচ্ছে যে এটা অসমীচীন। কারণ হচ্ছে ওই শাসনামলের সাথে পার্থক্য হচ্ছে অন্য শাসনামলের, যে অন্য শাসনামলের ফ্যাসিজম যে অর্থে বলি আমরা, এরশাদকে বলি স্বৈরাচার, কিন্তু হাসিনাকে ফ্যাসিস্ট এই জন্যই বলি, এরশাদের জনভিত্তি ছিল না, মানে জনগণ ছিল না, যে জনগণ হচ্ছে পাড়া মহল্লায় বিরোধী দলের উপরে আদর্শিক জায়গা থেকে হামলা করে, সন্ত্রাস করে, গুন্ডামি করে, এবং পাড়া মহল্লা থেকে শুরু করে একেবারে স্থানীয় গুন্ডা থেকে শুরু করে সবচেয়ে সুশীল, সবচেয়ে সাংস্কৃতিক শিক্ষিত লোকটাও ওই দলকে সাপোর্ট করে। এটাকে বলা হয় ফ্যাসিজম, যে যেটার আদর্শিক কারণে একজন গুন্ডা থেকে শুরু করে একজন সুশীল পর্যন্ত পুরো ব্যবস্থাকে সাপোর্ট দেন। এটা শেখ মুজিবুর রহমানের আমলে হয়েছে, শেখ হাসিনার আমলে হয়েছে, অন্য কোনো আমলে এটা হওয়ার সুযোগ তৈরি হয়নি। কারণ ওই দলগুলো হয়তো এই সক্ষমতা থাকতো না, আদর্শিক সক্ষমতা ছিল না, অথবা তারা এই প্রশাসন যন্ত্র থেকে শুরু করে সবগুলো রাষ্ট্রের সব কলা কৌশল, সবগুলো যন্ত্রকে একসাথে জনগণের বিরুদ্ধে কাজে লাগানোর মতো সক্ষম ছিল না, অথবা তারা ওইটা করে উঠতে পারে। ফলে এই তুলনা করাটা আমার মনে হয় যে সমীচীন না। তো এই যে মাত্রাটা, এটা আমাদের বুঝতে হবে যে একটা গোষ্ঠী, একটা দল যদি মনে করে সেই একমাত্র দেশকে স্বাধীন করছে, ফলত দেশকে শাসন করার অধিকার তারাই রাখেন, শুধু তারা রাখেন এই অর্থে বলবো না, তাজউদ্দিন আহমেদকে মাইনাস করে যেভাবে শেখ মুজিব তার ফ্যামিলির হাতে এই দল এবং রাষ্ট্রকে সমর্পিত করেছেন এবং তার মেয়ে এটা অনুসরণ করেছেন, আমি মনে করি এটা একেবারে ইউনিক ঘটনা বাংলাদেশে। এবং একটি পরিবার একটি দলকে ধ্বংস করেছে। আজকে আওয়ামী লীগের নেতা কর্মীরা পলাতক আছেন, আওয়ামী লীগের নেতা কর্মীরা নিজেদের সোল সার্চিং করা উচিত। আমি অনেক আগে প্রথম দিকে আগস্টে একটা কথা বলেছিলাম, যেটা নিয়ে অনেক সমালোচনা হয়, কিন্তু আমি এই কথাটা বলবো যে আওয়ামী লীগের বিচার নিষিদ্ধ করার প্রশ্নে যখন আমরা আসি, আওয়ামী লীগের যে তৃণমূলের যে কর্মী, তাকে অবশ্যই প্রশ্ন করতে হবে আমি আজকে পলাতক কেন। এটা কিন্তু এটার জন্য দায়ী কিন্তু শেখ হাসিনা, এটার জন্য দায়ী হচ্ছে শেখ হাসিনার এবং শেখ ফ্যামিলির যে একচ্ছত্র রাজনৈতিক যে খায়েশ এবং তাদের যে দুর্নীতির একটা নেটওয়ার্ক। আপনি দেখবেন যে 3রা আগস্টের আগেই, 5 আগস্টের আগেই শেখ ফ্যামিলির অধিকাংশ লোক এই দেশ থেকে পালিয়ে চলে গেছে। শেখ হাসিনা ছিলেন সর্বশেষ লোক যিনি শেখ ফ্যামিলি থেকে পালিয়ে যাচ্ছেন। এর আগেই যে তাপস থেকে শুরু করে আর অন্যরা এর আগে পালিয়ে গেছে। বলে আপনি বুঝতে পারেন যে একটা পরিবার এবং একটা দলকে ধ্বংস করলো, সেটা ধ্বংস করলো প্রথম 75 সালে বাকশাল করে, আরেকবার ধ্বংস করলো। আমি মনে করি যে এটা বাংলাদেশে এই অর্থেও এই দুইটা শাসনামল ইউনিক ঘটনা।
ফলে আমি যেটা বলতেছিলাম যে এই স্মৃতিতে আমাদেরকে জাগরুক রাখাটা গুরুত্বপূর্ণ, আমাদের এই যে শহীদ ফ্যামিলির কথা শোনা গুরুত্বপূর্ণ, নিহত সাংবাদিকদের কথা শোনা গুরুত্বপূর্ণ, গুমের শিকার নিপীড়নের শিকার সাংবাদিকদের কথা শোনা গুরুত্বপূর্ণ। শুধু সাংবাদিক নয়, বরং বাংলাদেশের জনগণের বিভিন্ন অংশের মানুষ, প্রত্যেকটা অংশের মানুষ। আপনি আলেমদের কথা আজকে 5 মে আলেম ওলামারা এসেছিলেন, সাধারণ মানুষের ছাত্ররা এসেছিল, তাদেরকে আপনি এক রাতের ভিতরে এত ক্ষুদ্র এত কম সময়ের ভিতরে আপনি তারা যে তালিকা প্রকাশ করেছে 91 জনের তালিকা তারা প্রকাশ করেছে বা 93 জন সংখ্যাটা হবে, তারা এতগুলো লোককে এক রাতে হত্যা করেছে। আপনি যদি জুলাই আগস্টে দেখেন, আপনি দেখবেন যে 19 তারিখ থেকে 16 তারিখ তো হচ্ছে যে আবু সাইদ শহীদ হলেন, কিন্তু যদি তীব্রতা হিসাব করেন 18 তারিখ থেকে বৃহস্পতিবার থেকে যেদিন কমপ্লিট শাটডাউন ছিল, ওই দিন থেকে শুরু করে 3রা আগস্ট পর্যন্ত 5 আগস্ট পর্যন্ত 4 আগস্ট তো আক্রমণ করেছে। এই সময়ের ভিতরে যদি তীব্রতা খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে মানুষকে মারা এই যে ট্রিগার হ্যাপি একটা গ্রুপ, পুলিশ বলেন প্রশাসন বলেন এবং হচ্ছে যে আওয়ামী লীগের এই যে গুন্ডা বাহিনী, সশস্ত্র গুন্ডা বাহিনী, এদের যে ট্রিগার হ্যাপি আচরণ, আপনি মানে এত কম সময়ে আপনি ফিলিস্তিনে এত লোক মারা যায় না যদি আপনি গড় হিসাব করেন। অথচ আমাদের বাংলাদেশে 5 মে রাত্রে বলেন, এই 19 মার্চ মোদী বিরোধী আন্দোলনের দিন বলেন, ওই দিনও আমি যদি ভুল না বলি, আমি সংখ্যাটা হয়তো কম বেশি হবে, 13 থেকে 17 জন লোক মারা গেছে। আপনি 5 আগস্টে 19 আগস্ট থেকে 19 জুলাই থেকে 5 আগস্ট গড় হিসাব করেন, প্রতিদিন আপনার হচ্ছে যে নিয়ারলি 100 জনের 70 থেকে 100 জন লোককে মেরে ফেলছে। এই যে তীব্রতা, এটার সাথে অন্য কোনো কিছু তুলনা হয় না। এই তীব্রতা কখন আসে? যখন একটা মানুষ, একটা গোষ্ঠী, একটা ব্যক্তি, একটা পরিবার, একটা গোষ্ঠী একটা সম্মতি উৎপাদন করতে পারে সোসাইটিতে, সমাজে, যে আমি এত ব্রুটালিটি করব কিন্তু আমার বিরোধিতা করার কেউ থাকবে না। এবং সম্মতি উৎপাদনের যন্ত্র ছিল গণমাধ্যম। এবং এই অর্থে গণমাধ্যমকে আমি কালকেও বলছি যে রাজনীতিকরণ, পলিটিসাইজেশনই মূলত সাংবাদিকদের শত্রু। সাংবাদিকদের এই কথাটা খুবই বোঝা উচিত, গুরুত্ব দিয়ে বোঝা উচিত যে এই যে রাজনীতিকরণ হয়েছে সংবাদ মাধ্যমগুলোর, এটাই মূলত সাংবাদিকদের এই যে অধিকারহীনতা, এটার উৎস। ফলে এই যে মানুষকে হত্যা করা, নির্বিচারে গুম খুন এবং এই এক্সট্রা জুডিশিয়াল কিলিং বলেন, অপহরণ, গুম বলেন, আপনার অনেক নারীদের দর্শন বলেন, আপনি এই পুরো ঘটনাটা ঘটার জন্য সম্মতি উৎপাদনের জন্য গণমাধ্যমকে দরকার ছিল এবং গণমাধ্যম তৈরি করা হয়েছিল এই উদ্দেশ্যে। আওয়ামী লীগের আমলে যে গণমাধ্যমগুলোর লাইসেন্স দেওয়া হয়েছিল, আমরা ওগুলো খুব শীঘ্রই, আমরা কালকেও বলেছি টিআইবির একটি মিটিং এ, আজকেও বললাম, ওগুলো আমরা তদন্ত করব এবং ওইটার সবগুলো কিভাবে, কখন, কিভাবে এদেরকে অনুমোদন দেওয়া হয়েছে এবং এই অনুমোদনের ভিত্তিতে এরা কিভাবে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং ভুয়া সাংবাদিক তৈরি করেছে। আপনি যদি সাংবাদিকতার যদি কোয়ালিটি, যেটা আমাদের সংস্কার কমিশন প্রস্তাব করছে, একটা পজিটিভ কম্পিটিশন আর কোয়ালিটি, প্রফেশনালিজম যদি তৈরি করতে চান, আপনাকে ব্যাড অ্যাপল গুলো বাদ দিতে হবে এবং গুড অ্যাপল গুলো রাখতে হবে। এবং গুড অ্যাপল, যেটা উনি বললেন সংস্কার কমিশনের প্রধান, যে এদের জন্য যাদের পত্রিকা বিক্রি হয় তাদের জন্য সুযোগ বাড়াইতে হবে। তাদের জন্য আমরা এই যে পত্রিকার সার্কুলেশনের ভিত্তিতে বিএনপির যে আছে, সুবিধা আছে, সেগুলো বাড়ানোর চেষ্টা করব। আমরা হার বাড়াবো, বিজ্ঞাপনের হার বাড়াবো। আমরা যেভাবে হোক এই সুবিধা তৈরি করবো যে এখানে পজিটিভ মিডিয়া হবে, প্রফেশনাল মিডিয়া হবে। এবং আমি এটা আবার বলতে চাই যে আমরা চাই না এই সরকারের পক্ষে আপনারা লেখেন, সরকারকে প্রশ্ন করেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি সরকারকে প্রশ্ন করলে সরকার বেশি কাজ করে, সরকার আরো দায়িত্বশীল ভূমিকা পালন করে। এখানে সাংবাদিকরা এসেছেন, আবুল আসাদ, উনি বলেন সংগ্রামের সম্পাদক, উনি যে কথাটা বলছেন, এই প্রশ্ন করার অধিকার এবং এই সাহস সবার থাকা উচিত। সাংবাদিকরা বলুক, সরকার আরো দায়িত্বশীল আচরণ করবে। কিন্তু প্রশ্ন করা এক জিনিস, দায়িত্বশীল জায়গা থেকে, পেশাদারিত্বের জায়গা থেকে প্রশ্ন করা আরেক জিনিস, আর মেলাইন করা অথবা
অথবা সাংবাদিকতাটাকে একটা দলের একটা আদর্শের প্রোপাগান্ডা আকারে ইউজ করা, এটা আলাদা জিনিস। আমি খুবই অবাক হই, এই সুযোগে বলতে চাই, কয়েকটি পত্রিকা জুলাই অভ্যুত্থান লেখে না, তারা লিখে জুলাই আন্দোলন। তারা বলে না যে জুলাই গণ অভ্যুত্থানের সরকার, তারা বলে পট পরিবর্তনের পরবর্তী সরকার, তারা বলে ক্ষমতার পট পরিবর্তন। এটার ইংলিশ জানেন? এটার ইংলিশ হচ্ছে রিজিম চেঞ্জ। রিজিম চেঞ্জ মানে হচ্ছে যেটা ইন্ডিয়ান ন্যারেটিভ, যে এখানে রিজিম চেঞ্জ হয়েছে, এটা রিজিম চেঞ্জ অপারেশন হয়েছে, এখানে 2000 লোক শহীদ হয় নাই, এখানে যা একটা চক্রান্ত হয়েছিল এবং হাসিনাকে উৎখাত করা হয়েছে। এটা কোনো সংবাদ মাধ্যম এটা করতে পারে না, যদি তার ভিতরে একটু নৈতিক সাহস। আমরা এই সংবাদ মাধ্যম কিন্তু দেখেন আমরা বন্ধ করিনি, না ওই সম্পাদককে আমি কল দিছি, না যারা লিখতেছে তাদেরকে আমরা কোনো কিছু বলছি, অ্যাপ্রিহেন্ড করছি, আমরা করব না। লেখেন, জনগণ আপনাদেরকে দেখে নিবে, যারা শহীদ ফ্যামিলি তারা আপনাদেরকে দেখে নিবে। আপনাদের সাহস হয় কিভাবে? আপনারা আপনাদের চোখের সামনে ঘটেছে, এটা কয়েক বছর আগের ঘটনা না, কয়েক মাস আগের ঘটনা। আপনারা এই মানুষগুলো, এই শহীদ ফ্যামিলি গুলো এখনো বিচার পায় নাই, সেই বাস্তবতা আমরা দেখি। ট্রাইব্যুনাল আরেকটা করা হয়েছে এবং এটা বিচার প্রক্রিয়ার জটিলতা বাংলাদেশে, এটা আমরা জানি। আমরা চাইলেই বিচার করতে পারি না। আর যদি বিচারের নামে আমি যদি এরে ওরে গ্রেফতার করে একে ওকে ফাঁসিতে ঝুলাই দিই, আমার সাথে তার আওয়ামী লীগের কোনো ডিফারেন্স থাকে না, আমরা ওটা প্রক্রিয়া গেল। কিন্তু এই যে সম্মতি উৎপাদনের যন্ত্র হিসেবে গণমাধ্যম এই কাজটা করতে পারে না। অভ্যুত্থানের বিরুদ্ধে 7-8 মাস পার হলো মাত্র, এখনই আপনি লেখা শুরু করছেন। এটা একটা আন্দোলন, নিছক একটা আন্দোলন, এবং এইভাবে লেখা 34 দিনের আন্দোলন। 34 দিনের আন্দোলনের পরে আমি পত্রিকাটার নাম বলবো না, ওরা সতর্ক লিখে বেড়াচ্ছে। এগুলো খুবই দুঃখজনক অভিজ্ঞতা আমি মনে করি। আপনারা বেশিরভাগের পক্ষে সম্মতি উৎপাদন করেন না। আপনারা জনগণ যখন প্রতিবাদ করে, অবশ্যই এখানে মব ভায়োলেন্স হয়েছে এবং মব ভায়োলেন্সের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। কোন সংবাদ মাধ্যমে আজ পর্যন্ত কোনো আঘাত করতে দেওয়া হয়নি এবং সামনেও করতে দেওয়া হবে। কোন সাংবাদিককে, যেটা আমরা করেছি, আমরা এটা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, উনি বলেছেন এটা আমার সময়ে হয়েছে না, এটা নাহিদের সময়ে, নাহিদ ইসলাম যখন ছিলেন তখন উনি এটা করে দিয়ে গিয়েছেন যে কোন সাংবাদিক যদি হয়রানির শিকার হয় আমরা যাতে আমাদের কাছে জানানো হয় তথ্য মন্ত্রণালয়। আমরা কিন্তু এই লিস্টটা প্রণয়ন করেছি। 266টা মামলার কথা বলা হলো, কিন্তু আপনারা শুনতে পেলেন একজন সম্পাদকের বিরুদ্ধে 149টা মামলা হয়েছে। আমি শুধু জানতে চাই, গত 15 বছরে এই যে মামলা হলো, কয়েক হাজার মামলা হলো সাংবাদিকদের বিরুদ্ধে, কয়েকজন সম্পাদক লেখছেন, আমাদের কাছে প্রমাণ আছে। এখন তো ডিজিটাল যুগ, সবগুলো ফাইল তো আছে, সবগুলো পত্রিকা তো অ্যাভেলেবল আছে। কয়জন সম্পাদকীয় লিখেছেন, কয়টা রিপোর্ট বের হয়েছে যারা নিপীড়িত হয়েছেন এই সাংবাদিকদের নিয়ে, আমরা দেখব। এটা দেখা দরকার, জনগণকে এটা জানা দরকার। জনগণের অধিকার আছে জানার যে কারা ওই সময় চুপ করেছিল, কারা ওই সময় সরব ছিল। যে কথা বলতেছিলাম, আমাদের মন্ত্রণালয় থেকে যদি কোন রকম হয়রানিমূলক মামলা হয় আমরা এই মামলাগুলো পর্যালোচনা করব। তথ্য মন্ত্রণালয়ের অধিকার নেই এটা মামলাগুলোর পর্যালোচনা করার। আমরা যখন আমাদের কাছে চাওয়া হয়েছে, আমরা এই মামলাগুলোর সবগুলো পুরা প্রশাসনকে, আমাদের তথ্য অফিসকে ইউজ করে বা ওদেরকে সাথে নিয়ে আমরা এটা সংগ্রহ করেছি। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাবে, আইন মন্ত্রণালয়ে যাবে, তারা বিচার করে দেখবে। যদি এরকম হয় হয়রানিমূলক মামলা, তাহলে মামলাগুলো প্রত্যাহারের ব্যবস্থা হবে। অথবা আপনি দেখেন মামলা করবে, আমি কালকে বলেছি বাংলাদেশের সরকারের যে অবস্থা, এখানে হচ্ছে বরকেন্দ্র একটা না, বরকেন্দ্র অনেকগুলো, রাজনৈতিক দলগুলো, এখানে অনেক রাজনৈতিক দল, অনেক পাওয়ারফুল। এখন যে যেখানে পারতেছে মামলা দিতেছে। আমরা বলতেছি এই মামলা এভাবে যেন তেন ভাবে মামলা যাতে না হয় এই ব্যবস্থা আমরা নিচ্ছি। কিন্তু মামলা যেগুলো রয়েছে সেগুলো যদি হয়রানিমূলক কিছু হয় সেটার বিরুদ্ধে আমরা যাব এবং আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়টা পাঠাবো। আরেকটি কথা আমি বলে দিতে চাই, এই যে 3 জন সাংবাদিক চাকরিচ্যুত হয়েছেন, আমরা এটা বিরোধিতা করি। আমরা সরকার থেকে চাই না কোনো সাংবাদিককে আরবিট্রারিলি উইদাউট এনি নোটিস চাকরিচ্যুত করা হোক। এটা জনগণ কে চাইছে না চাইছে এটা আমাদের বাধ্যকতা না। আমরা চাই সাংবাদিকদের যদি চাকরিচ্যুত করার এটা প্রক্রিয়া আছে, সাংবাদিক সুরক্ষা আইনের কথা বলা আছে। আমরা চাই যে সাংবাদিকদের যদি চাকরিচ্যুত করা হয় একটি নির্দিষ্ট প্রক্রিয়া মেনে করা হবে।
নোটিশ দিয়ে করা হবে, একজন মানুষের জীবিকার উপরে এইভাবে আরবিট্রারিলি কেউ আঘাত আনতে পারবে না, এটা আমরা চাই, আমরা এটার বিরোধী। কিন্তু দেখেন দীপ্ত টিভি তারা কোন নোটিশ পাঠায় নাই কাউকে, এমন ভাবে টিভি টেলিভিশনটা নিজেরা বন্ধ করে দিল যেন মনে হলো সরকার বন্ধ করেছে, কিন্তু সরকার তো বন্ধ করেনি। সরকার বন্ধ করার জন্য কল দেয়নি, কোনো গোয়েন্দা সংস্থা এই কাজটা করেনি, আপনারা করেছেন। এবং পুরো দুনিয়ায় নিউজ হলো যে সরকার একটা টিভি চ্যানেলে সম্প্রচার বন্ধ করে দিয়েছে। এই যে হঠকারিতা, এটা কিন্তু কোনো ভালো লক্ষণ না। তো আমি আজকে আমার কথা শেষ করি এই জায়গা থেকে, যে এতজন মানুষ শহীদ হয়েছেন, সাংবাদিকরা গত এখানে যে আমাদের প্রকাশনা, আজকের প্রকাশনাতে আপনারা দেখবেন 61 জন সাংবাদিক খুন হয়েছেন। এবং যেটা সংস্কার কমিশনের প্রধান বললেন যে আমরা এই সাংবাদিকদের জন্য কিছু করতে পারি কিনা, আমি রেসপেক্টিভ যে মিনিস্ট্রি গুলো আছে অথবা প্রধান উপদেষ্টার কার্যালয় আছে কথা বলে দেখবো, যদি সাংবাদিকদের কোনো ক্ষতিপূরণ সুযোগ থাকে সেটা আমরা দেখব। আর যারা জুলাইয়ের আগস্টে যারা শহীদ হয়েছেন এই পরিবার তো আলাদাভাবে হয়তো তাদেরকে গণ-অভ্যুত্থান অধিদপ্তর থেকে সহযোগিতা করা হচ্ছে। এছাড়া যে পত্রিকাগুলো বন্ধ হয়েছে, আমার মনে হয় সবগুলো পত্রিকা এখন চলমান আছে, শীর্ষ নিউজ, দিনকাল, আমার দেশ সবই চালু হয়েছে। ইসলামিক টিভিরও আমরা ইসলামিক টিভিও চালু করার অনুমোদন দেওয়া হয়েছে, তারা হয়তো চালু করবে, বা অন্যরা হয়তো আসে নাই, তাদের যা যেভাবে হোক আমরা এই সবগুলো ওপেন করেছি। এবং আমাদের সরকারের নীতিমালা হচ্ছে আমরা কোনো কিছু বন্ধ করব না, কিন্তু কোনো কিছু বন্ধ করব না আরবিট্রারিলি। যদি আমরা যেই আমাদের কাছে যে দলিল আছে, আমাদের যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন হবে তাদের সুপারিশের ভিত্তিতে আমরা খতিয়ে দেখবো যে কোন সংবাদ মাধ্যম হিসেবে কাজ করেছে নাকি একটা দলের মুখপাত্র হিসেবে কাজ করেছে, এটা আমরা পরবর্তীতে দেখবো। কিন্তু আমাদের এখনকার লক্ষ্য হচ্ছে আমাদের মন্ত্রণালয় থেকে যে এই যে গত 15 বছরের যে ফ্যাসিবাদী শাসন, এই শাসনের এই স্মৃতিটা জনগণের মনে জাগরুক রাখা, এই সাংবাদিকতা থেকে শুরু করে আমাদের যে চলচ্চিত্র, আমাদের যে অধিদপ্তর আছে ওদের ডকুমেন্টারির কাজ চলমান আছে, আমাদের এফডিসি থেকে ফিল্মের কাজ চলমান আছে। আমরা চেষ্টা করব গত 15 বছরের যে স্মৃতি আছে, ফ্যাসিবাদের যে কালো অধ্যায় আছে, এটাকে যাতে জনগণের মনে জাগরুক রাখা যায় সেই চেষ্টা আমরা করব। আর সংস্কার যে প্রস্তাবনাগুলো আছে, আমি কালকেও বলেছি, সংস্কার প্রস্তাবনা অনুযায়ী আমরা স্টেক হোল্ডারদের সাথে বসে বসে সংস্কার প্রস্তাবনাগুলো কাজ করার জন্য যাতে এগুলো বাস্তবায়ন করা যায়, যাতে এগুলো জাস্ট পেপার ওয়ার্ক হিসেবে না থেকে যায়, আমরা সেই চেষ্টা করব। এবং বিশেষ করে যে কথাটা এখানে অনেকেই বললেন, সাংবাদিকরা যাতে হচ্ছে স্বাবলম্বী হতে পারেন, তারা যাতে তাদের যে বেতন আছে এই বেতন দিয়ে যেন তাদের ফ্যামিলি মর্যাদার সাথে ফ্যামিলি চালাতে পারেন, আমরা এটার জন্য সর্বোচ্চ চেষ্টা করব, যাতে হচ্ছে আর কখনোই এই সাংবাদিকদেরকে এই মাথা হেড হিসাবে কিনে নেওয়া যায়। সো আপনাদেরকে অনেক ধন্যবাদ, অনেকক্ষণ অপেক্ষা করেছেন, বসেছিলেন, এবং আমাদের শহীদ ফ্যামিলি যারা এসেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। বিভিন্ন অঞ্চল থেকে আপনারা এসেছেন, আমরা চেষ্টা করব আপনাদের সাথে থাকার জন্য এবং আপনারা আমাদের সহযোগিতা করবেন। সবাইকে ধন্যবাদ।